আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোসাম্মদ পারভিনা খাতুন, সহকারী শিক্ষক, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ছবি আসলে, তাই না? এই ছবিটা আসলে কি দেখা যাচ্ছে? দেখো দেখো, আর একটা ছবি আসছে। দুইটা ছবি এক হয়ে গেল, তার মানে একটা জমি আর একটা জমি একসাথে হয়ে গেল। তা এই দুটো জমি আসলে কিসের জমি? ধানের জমি। এখন দেখো যে তোমাদের পাঠ্য বইয়ে একটি কবিতা আছে, 2 বিঘা জমি। এই কবিতাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কবিতাটির কবি অত্যন্ত দুর্দান্ত কবি, আমাদের সকলের প্রিয় কবি, বাংলাদেশের এবং সারা বিশ্বের অন্যতম কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই কবিতাটি আমরা আজকে পড়ব। তা আমরা চলো যে এই কবিতাটি পড়ে আসলে কি বলতে পারবা, কি শিখতে পারবা সেটা একটু দেখে নিই। এই পাঠ শেষে তোমরা কবি পরিচিতি বর্ণনা করতে পারবা, নির্বাচিত কবিতা অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবা, নতুন শব্দগুলির অর্থ সহ বাক্য অনুচ্ছেদ গঠন করতে পারবা, আবার কবিতা অংশের চরণ সমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা তাহলে কবি পরিচিতি জেনে নিই। দেখো স্ক্রিনে তোমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা সবাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো, আমি জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুর জানো যে আমার সোনার বাংলা, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আর এই বিশ্বকবি নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলি কাব্যের জন্য। আর এই দুর্দান্ত কবি মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক নজরে একটু দেখিনি যে আসলে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান ছাড়াও তার কি কি গুণাবলী ছিল আর কোন কোন ক্ষেত্রে তার অবদান ছিল। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে সাহিত্যিক ছিলেন, চিন্তাবিদ ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, সুরকার ছিলেন, নাট্যকার ছিলেন, চিত্রশিল্পী ছিলেন, গীতিকার ছিলেন, আবার অভিনেতাও ছিলেন। তাহলে আমরা দেখে নিলাম কবি পরিচিতি। আর প্রিয় শিক্ষার্থীরা, কবি পরিচিতি অংশটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এই কবিতার কবি পরিচিতি অংশটা খুব ভালো করে পড়ে নেবে। এখন আমাদের কবিতার শুদ্ধ উচ্চারণে পড়বার পালা। তাহলে আসো আমরা কবিতাটির আবৃত্তি শুনি। স্ক্রিনে তোমরা ছবিও দেখতে পারবে, তাহলে আবৃত্তি শোনো এবং ছবিগুলো লক্ষ্য করো। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নেই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থ দীঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি।
সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলেই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম ওরে ভগবান রাখিবে নামক গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, শুধু তবু নিশিদিনে ভুলিতে পারি না সেই 2 বিঘে জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গৃহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কবিতা অংশটুকু আজকে আমরা ব্যাখ্যা করব, আলোচনা করব। তাহলে চলো আমরা এই কবিতার একটু কঠিন শব্দার্থগুলো এক নজরে দেখে নিই। বক্ষে জুড়িয়া পানি। বক্ষে জুড়িয়া পানি মানে কি? বুকে জোড় হাত রেখে অনুনয় করে। বক্ষে জুড়িয়া পানি মানে কি? বুকে জোড় হাত রেখে অনুনয় করে। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা আসলে একজন বুকে হাত জোড় করে কি যেন একটা অনুনয় করছে। এইবার দেখো ক্রূর। ক্রূর মানে কি? নিষ্ঠুর হাসি, যে হাসিতে কোনো দয়া মায়া নেই। এরপর দেখো কাঙাল। কাঙাল মানে কি? নিঃস্ব, অসহায়, হতদরিদ্র কাঙাল। তারপরে শব্দার্থগুলো দেখো। ভূধর। ভূধর মানে পাহাড় বা পর্বত, ভূধর। ধাম। ধাম মানে তীর্থস্থান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শব্দার্থগুলো অবশ্যই মনে রাখবে। এরপর দেখো খেলা গেহ। খেলা গেহ মানে কি? দেখো খেলা ঘর। ওকে, তাহলে আমরা এই শব্দার্থগুলো একটু মনে রাখি। এইবার চলে যাই আমাদের কবিতার যে অংশটুকু আমরা পড়ব, সেটা আসো প্রিয় শিক্ষার্থীরা একটু নাট্যাকারে দেখি। তোমরা মনোযোগ সহকারে দেখবে যে এই প্রথম অংশের যে চিত্র ফুটে উঠেছে এখানে, সেটাই দেখানো হচ্ছে। ব্যবস্থা করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছি, আমি ব্যবস্থা করে থাক। শোনো ব্যাপার,
আমার সাথে মিলিয়ে যাও। তুমি সকল বলতে তো এই ঘরটাই আছে, তুমি একা মানুষ, এত বড় জমি দিয়ে করবি কি? তাই ভাবছি তুই জমিটা আমি কিনে দেবো, তাও বাগানো হবে, হ্যাঁ, আর কত বছর বাগানো হবে, আর তুইও একটা টাকা পাবি। আমাকে ক্ষমা করবে, এই জমি এটা আমি বিক্রি করতে পারবো না। যত বড় ভুকলা তত বড় কথা, তুই যে আমার সব পুরুষের দিকে না না, এই জমি আমি বিক্রি করতে পারবো না, কিছুতেই পারবো না করতে পারবো। ঠিক আছে, দেখা যাবে, চল বাবু। তারপর যা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতাংশটুকু আমরা যেটুকু আজকে ব্যাখ্যা করব সেটুকু নাট্যাকারে দেখলে। এখন চলো আমরা কবিতার প্রত্যেকটা চরণের একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, এখানে বলছে যে শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। তাহলে এখানে খেয়াল করো যে শুধু বিঘে দুই, এখানে বিঘে বলতে বোঝাচ্ছে যে 20 কাঠা জমি, 20 কাঠায় 1 বিঘে জমি। 20 কাঠাতে আমরা একটা জমির পরিমাণ দেখতে পাচ্ছি স্ক্রিনেও, 20 কাঠাতে 1 বিঘে জমি। এখানে ভুই মানে কি বলাচ্ছে? ভূমি বা জমি। ভুই মানে কি বোঝাচ্ছে তাহলে? ভূমি বা জমি। এখানে বলছে সবই গেছে ঋণে, ঋণে মানে দেনায়, সবই চলে গেছে। আচ্ছা, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কে বলিলেন? রাজা। যে বাবু সাহেব বলিলেন বুঝেছ উপেন, উপেনকে বলছে যে বুঝেছ উপেন, তোমার এই জমিটা আমি লইব কিনে। কাকে বলছে? উপেনকে বলছে। লইব মানে কি? নেব। আচ্ছা, কিনে মানে কিনে নেব। এবার বলছে কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নেই। উপেন বলছে যে আমার শুধু 2 বিঘে জমি আছে, আর আমি সব কিছু ঋণ ছিলাম, সেই ঋণের জন্য বন্ধক দিয়েছি, দিয়ে আমার আর কিছু নেই, এই জমিটুকুই আছে। তা তখন আসলে বাবু তার জমি, তার চারিদিকে অনেক জমি জায়গা আছে, তাই সে চাচ্ছে কি যে তার যে জমিটুকু আছে তার পতির জমির সাথে সেই জমিটুকু বড় করবে, তাই উপেনের জমিটা কিনে নিতে যাচ্ছে। এখন দেখো উপেন কি বলছে যে কহিলাম আমি, এটা কহিলাম কে? উপেন, তুমি ভূস্বামী। ভূস্বামী মানে ভূমির, বলছে অনেক জমির মালিক, যেটা সেটা হচ্ছে অনেক জমির মালিক। অনেক জমির মালিক। ভূমির অন্ত নেই, অন্ত নেই মানে শেষ নেই। হ্যাঁ, বলছে কি যে তুমি তো আসলে ভূস্বামী, তোমার তো জমির শেষ নেই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। বলছে কি যে আসলে আমার জমির দিকে চেয়ে দেখো, আমার তো শুধুমাত্র এই 2 বিঘায় জমি আছে, আর সব শেষ হয়ে গেছে। আমি মরে গেলে আমাকে কবর দেওয়ার মতো, আমার শেষকৃত করার মতো এই জায়গাটুকু আমার আছে, তাছাড়া তো আমার আর কোনো জমি নাই। ওপেন বলছে। তখন শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা। রাজা তখন উত্তর দিচ্ছে কি যে তুমি জানো যে আমি এই বাগানটা করেছি, আর তোমার এই 2 বিঘে পেলে আমার কি হবে? প্রস্থ দিকে সমান হইবে টানা, মানে একরকম সমান হইবে টানা, মানে চারিদিকটা চওড়া, লম্বা এবং চওড়ায় সমান হবে, দেখতে সুন্দর হবে। সেটা বলছে কে? রাজা। তার কারণ রাজা চাচ্ছে, রাজার আছে আরো চাচ্ছে। এরপরে দেখো ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। এবার ওটা দিতে হবে, এটা কে বলছে? দেখো ওটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা কে বলছে? রাজা বলছে। রাজা বলো আর বাবু বলো, জমিদার বলো, সে বলছে যে ওটা দিতে হবে। বলছে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। বক্ষে মানে কি? বুকে। জুড়িয়া মানে বুককে জোর করে। কি জোর করে? পানি। পানি মানে হাত। তাই বলছে যে মানে বুকে হাত জোর করে অনুনয় করে বলছে। এখানে দেখো যে বুকে হাত জোর করে অনুনয় করে বলছে। পানি মানে হাত, বুকে হাত জোর করে অনুনয় করে বলছে সজল চোখে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। এই চোখে মানে তোমরা জানো যে চোখ। হ্যাঁ, চোখ বলছে সজল। সজল মানে ভেজা ভেজা। করুণ মানে অত্যন্ত করুণ ভাবে, তাই বলছে যে ভেজা ভেজা চোখে, হ্যাঁ,
করুণ রক্ষে গরিবের ভিটাখানি, সজল রক্ষে সে বলছে কি যে এই আমি গরিব, আমার এই ভিটাখানি আপনি রক্ষা করুন। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া। দেখো সপ্তপুরুষ মানে 7 পুরুষ, হ্যাঁ 7 পুরুষ, তার মানে তার পূর্ববর্তী 7 জেনারেশন এখানে মানুষ, সে মাটি সোনার বাড়া। এই সোনার বাড়া বলতে বোঝাচ্ছে কি যে মানে সোনার চেয়েও দামি, সোনার চেয়েও খাঁটি, মানে আমার জমি সোনার যে দাম, সোনার তো অনেক মূল্য, তার চেয়েও আমার যে সপ্তপুরুষের ভিটা, এই ভিটা আরো খাঁটি। এরপরে বলছে আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। দেখো আখি মানেও চোখ, আখি মানে চোখ, আখি করি লাল রাজা ক্ষণকাল, ক্ষণকাল মানে অল্প কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ। বলছে যে অল্প কিছুক্ষণ রাজা কি করলো, রাগ করে থাকলো মৌনভাবে, মৌনভাবে মানে চুপ করে, চুপ করে। অল্প কিছুক্ষণ রাজা কি করলেন, চুপ করে থাকলেন, থেকে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে। ক্রুর মানে হচ্ছে নিষ্ঠুর, বললেন নিষ্ঠুর হাসি হেসে আচ্ছা তুমি তো আমাকে জমিটা দিতে চাচ্ছ না, তুমি রাখছো, সে কি করা যায় সেটা দেখা যাবে। নিষ্ঠুর হাসি দিয়ে রাজা কি করলেন, বললেন, কাকে বললেন, উপেনকে বললেন। এরপরে দেখো কি আসছে, পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাইরে হইনু পেতে করিল ডিক্রি সকলই বিক্রি। দেখো ডিক্রি মানে আদালতের হুকুমনামা বা আদেশনামা, আদালতের হুকুমনামা। বললো পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, তার মানে দেড় মাস পরে তাকে ভিটে মাটি ছেড়ে বের করে দেওয়া হলো। এবার করিল ডিক্রি মানে আদালতের হুকুমনামা আসলো, সকলই বিক্রি মানে আমি সব বিক্রি করে দিয়েছি, মিথ্যা দেনার ক্ষতে, ক্ষতে মানে ঋণপত্র, তাকে মিথ্যা দেনার ঋণপত্রে কি করা হলো, আদালতের হুকুমনামা আসলো এবং তাকে সেই জমি ছেড়ে দিয়ে পথে বেরিয়ে যেতে হলো। এই জগতে হয় সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি। দেখো এখানে ভুরি ভুরি মানে অনেক বেশি, তাই বলছে রাজার হস্ত, হস্ত মানে হাত, করে সমস্ত, সমস্ত মানে কি সব, পূর্ণ করে ফেলে। কাঙাল, কাঙাল মানে গরিব, গরিব বা দরিদ্র। ধন মানে সম্পদ। এখানে কি বলছে দেখো যে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি আদালতের নির্দেশনামায় সবকিছু বিক্রি করে দিল। কি জন্য, মিথ্যা ঋণপত্রের দায়ে দেনার ক্ষতে পথ দেখায়। এই জগতে হয় অনেক, মানে যার যত আছে, রাজার অনেক আছে, রাজা আরো চায়, এই জগতে হয় সেই মানে বেশি চায় আছে যার অনেক বেশি। এবার বলছে যে রাজার হস্ত মানে রাজার হাত করে গরিব মানুষ কাঙালদের সম্পদ চুরি করে করে, ডাকাতি করে করে রাজা আরো বড় হতে চায়। এর পরের লাইনগুলো দেখো, মনে ভাবিলাম, উপেন বলছে যে মনে ভাবিলাম, কে বলছে, মোরে ভগবান, ভগবান মানে সৃষ্টিকর্তা, হ্যাঁ সৃষ্টিকর্তা। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, মোহের ক্ষুদ্র গহ্বর, মোহের ক্ষুদ্র গহ্বর। বলছে কি যে মনে ভাবিলাম মোরে ভগবান, তার মানে আমি মনে মনে চিন্তা করে নিলাম যে আমার সৃষ্টিকর্তা এই যে লোভের দুনিয়া, সামান্য যে লোভে আমি এই জমির উপরে পড়ে আছি, এর ক্ষুদ্র এই গহ্বরের মধ্যে আমাকে আর রাখবে না, সৃষ্টিকর্তা এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি কে বলছে, উপেন বলছে। তাই লিখে দিল, লিখি মানে লিখে দিল, বিশ্ব নিখিল মানে সারা পৃথিবী, সারা পৃথিবী, বিশ্ব নিখিল লিখে দিল 2 বিঘার পরিবর্তে। বলছে যে সারা পৃথিবী এই 2 বিঘার পরিবর্তে আমার নামে লিখে দিল।
সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধু শিষ্য। সন্ন্যাসী তোমরা জানো যে যার বাড়ি জমি জায়গা কিছু থাকে না, বা স্ত্রী সন্তান কেউ থাকে না, বাবা মা ছেড়ে কি করে, বা সৃষ্টিকর্তার প্রার্থনার জন্য সারা পৃথিবী মানে ঘুরে ঘুরে বেড়ায়। তাই বলছে যে সাধুর একজন, যে কোনো একজন সাধুর শিষ্য হয়ে আমি সন্ন্যাসী বেশে সারা পৃথিবীতে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কত হেরিলাম, হেরিলাম মানে দেখো দেখিলাম, কত হেরিলাম মনোহর ধাম, ধাম মানে তীর্থস্থান, প্রার্থনালয় যার বলে ধাম, মনোরম দৃশ্য, দৃশ্য মানে মনোরম মানে সুন্দর দৃশ্য। দেখো বলছে যে এই যে সন্ন্যাসী বেশে সে ঘুরতে ঘুরতে কত তীর্থস্থান দেখেছে, কত সুন্দর দৃশ্য দেখে দেখে সে বেড়াচ্ছে। ভূধরে সাগরে, দেখো ভূধর মানে পর্বত বা পাহাড়, ভূধর মানে পর্বত বা পাহাড়। বলছে যে ভূধরে সাগরে বিজন, বিজন মানে জনশূন্য এলাকা, তা বিজনের নগরে, নগর মানে কি শহর, যখন যেখানে ভ্রমি, ভ্রমি মানে দেখো ভ্রমণ করি, ভ্রমণ করি। আর নিশি দিনে মানে দিন রাত। বলছে কি যে আমি ভূধরে পর্বত সাগর লোকালয় যেখানে আছে, যেখানে লোকজন নেই, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু আমি দিন রাত আমার সেই 2 বিঘা জমির কথা মনে পড়ে, আমি সেই জমির কথা ভ্রমি মানে ভুলতে পারি না, তবু মানে সারাদিনেই সে ভুলতে পারে না। দেখো পরের চরণগুলোতে আমরা আসি। এখানে বলছে যে হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। তার মানে আমার এইভাবেই কার কেটে যায়, উপেনের কেটে যায়। কত বছর? 15-16 বছর। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। কিন্তু হঠাৎ করে একদিন উপেনের মনে হলো কি যে আমি আমার দেশে আমার জায়গায় আমি ফিরে যাব, সেই বাসনা হলো। নম 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 সুন্দরী মম, বাসনা মানে ইচ্ছা, ইচ্ছা হলো। হ্যাঁ, নম 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 সুন্দরী মম জননী বঙ্গ। এই নম নম মানে নমস্কার, বন্দনা জ্ঞাপক, মানে তার জন্মভূমিকে সে নমস্কার করছে, বন্দনা করছে যে তুমি এত সুন্দর, এই জননী, জননী মানে মা, আমার মাতৃভূমি বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। গঙ্গা, যে গঙ্গা নদী তার বাড়ির, তার যে এলাকা, সেই এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। তাই বলছে যে এর যে তীর, এর যে পাড়, স্নিগ্ধ সমীর, স্নিগ্ধ মানে সুন্দর নরম, সমীর মানে বাতাস, মৃদুমন্দ যে বাতাস, সেই বাতাস আমার গায়ে এসে লাগছে এবং আমার জীবন জুড়িয়ে যাচ্ছে। অবারিত মাঠ গগন লড়াট চুমে তব পদধূলি। দেখো অবারিত মাঠ মানে বিশাল মাঠ, এবং গগন, গগন মানে তোমরা জানো যে আকাশ, ললাট মানে কপাল, ললাট মানে কপাল। তাই বলছে কি যে চুমে মানে চুমা দেয়া, পদধূলি মানে পায়ের ধুলি। তাই বলছে যে আমি হাঁটছি আমার সেই উন্মুক্ত মাঠ, বিশাল মাঠ, মাঠের উপরে আবার গগন, বিশাল গগন। হ্যাঁ, সেই গগনের নিচেই যে মাঠ, সেই মাঠের যে যখন আমার পা লাগছে তখন সেই মাঠের ধুলাগুলো আমার পায়ে কি করছে, চুমু দিচ্ছে। ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি, তার সেই গ্রামের ছোট ছোট ঘরগুলো, কুড়ে ঘরগুলো, সেই পাখির, এই নীড় মানে ঘর, নীড় মানে ঘর। তাই বলছে যে পাখির যেমন বাসা খুব সুন্দর লাগে আমাদের দেখতে, গ্রামের ঘরগুলো এরকম পাখির বাসার মতো ছোট ছোট নীড়, এবং সেইগুলো ছায়া সুনিবিড়, ছায়া ঘেরা, অনেক গাছপালা, বুঝেছো? তা এটা দেখে তার খুব ভালো লাগছে। এখন দেখো বলছে পল্লব ঘন আম্র কানন, পল্লব ঘন, পল্লব মানে কি পাতা, ঘন মানে কি ঘন, হ্যাঁ, পাতা ঘেরা, পাতা দিয়ে, পল্লব মানে কি পাতা, পাতা ঘেরা। আম্র কানন মানে আম বাগান, কানন মানে বাগান। রাখালের খেলা গৃহ মানে খেলার ঘর। তাই বলছে কি যে পাতা ঘেরা যে আম বাগান, রাখালের খেলাঘর, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল সিংহ। এই কথাগুলো আসলে সে উপেন তার নিজের যে গ্রাম,
তার সেই নিজের দেশ, সেই এলাকাটার কথা, সেই সৌন্দর্যের কথা বর্ণনা করছেন। যে আমার সে দিঘির কালো জলের কথা বলছে এখানে, দিঘির কালো জল, নিষেধ শীতল স্নেহ, তার সেই স্নেহ মাকা সময়ের কথা বলছে। অবশ্য নিষেধ বলতে রাতও বোঝায়, এখানে নিষেধ শীতল স্নেহ বলতে যে স্তব্ধ দিঘির কালো জল এবং গ্রামের যে সেই স্নেহময় রূপটি সেটা ফুটিয়ে তুলেছে। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। এখানে বুক ভরা বধূ বঙ্গের মানে যারা গ্রামের বধূ, যারা গায়ের বধূ, তারা নদী থেকে পানি নিয়ে যায় বা জল নিয়ে যায় এবং তাদের বুকে অনেক মায়া, অনেক ভালোবাসা সবার জন্য। তারা সবাইকে মানে উদারভাবে ভালোবাসতে জানে এবং তার তখন কি মনে হচ্ছে, তার মায়ের কথা মনে হচ্ছে যে মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। তখন সে মনে করছে যে আমার মাও এমন ছিল এবং সেই মায়ের কথা, তার ছোটবেলার কথা তার মনে আসছে এবং তার তখন চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাজ দেওয়ার সুযোগ নাই যেহেতু এটা অনলাইন ক্লাস। আমি কাজ দিলে এরকম দিতাম যে তোমাদের জানা মতে সমাজের শোষক শ্রেণীর শোষণের স্বরূপ আলোচনা করো। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দেখলাম কি যে দরিদ্র কৃষক উপেন হচ্ছে তার মাত্র 2 বিঘা জমি ছিল। অন্যদিকে বাবু যে জমিদার রাজা, সে অনেক সম্পত্তির মালিক, কিন্তু তার নজর পড়ে ওই উপেনের 2 বিঘা জমির পরিবর্তে। উপেন সেই জমিটুকু দিতে চায় না, কিন্তু মিথ্যা দেনার দায়ে উপেনের সেই জমি সে কেড়ে নেয়। নিয়ে কি করে, উপেন তখন সাধু সন্ন্যাসী বেশে সারা দেশে দেশে ঘুরে বেড়ায় এবং একদিন কি মনে হয় তাকে তার দেশে আবার ফেরার জন্য তার কিন্তু খুব বাসনা হয় এবং যখন বাসনা হয় ফিরে আসে, তখন সে দেখে কি যে তার সেই নদীর জল গৃহবধূ পানি নিয়ে যাচ্ছে এবং তার মায়ের কথা মনে পড়ে। তখন তার প্রাণের ভিতরে আনচান করে ওঠে। আমরা কিন্তু আমাদের কবিতা অংশ মানে কবিতার প্রথম অংশটা পড়লাম। এখান থেকে এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব কয়েকটি, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তাহলে আসো, প্রথম প্রশ্নটা দেখো যে 2 বিঘা জমি কোন ধরনের কবিতা? 2 বিঘা জমি আমরা দেখো এটা হচ্ছে কি গীতি কবিতা, শোক কবিতা, তন্ময় কবিতা, কাহিনী কবিতা। তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে যে 2 বিঘা জমিতে আমরা একটা কাহিনী দেখেছি, সেখানে রাজা এবং উপেনের মধ্যে এটা হচ্ছে একটা কাহিনী কবিতা। এর পরের প্রশ্নটা দেখো, আমি দেখিয়েছি তোমাদের ভূধর শব্দের অর্থ কি। আসলে ভূধর শব্দের অর্থ তোমরা দিতে পারবে যে পাহাড়। তারপরের প্রশ্নটা একটু খেয়াল করো, উপেন 2 বিঘা জমি জমিদারকে দিতে চাইল না, কারণ সপ্তপুরুষের ভিটা ফেরত পেতে সংগ্রাম করতে হবে, জমির মাটি সোনার বাড়া। নিচের কোনটি সঠিক? আসলে আমরা পড়ে এসেছি যে 2 বিঘা জমি কবিতায় উপেন কেন জমিদারকে জমিটা দিতে চাইছিল না। তাহলে তোমরা ভেবে ফেলেছো যে কোন উত্তরগুলি সঠিক হবে। আমরা একটু মিলিয়ে নিই। দেখো, হ্যাঁ, এখানে সঠিক উত্তর 1 এবং 3, সপ্তপুরুষের ভিটা আর জমির মাটি সোনার পাড়া, মানে জমিকে সোনার টুকরোর মতো মনে করা হয়েছে, তার চেয়েও মূল্যবান মনে করা হয়েছে, আর সেটা ছিল তার সপ্তপুরুষের ভিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। এখন ঝটপট একটা ছোট্ট বাড়ির কাজ তোমরা লিখে নেবে। উপেনের মতো ধনীদের দ্বারা অত্যাচারিত অসহায় গরিব মানুষের জন্য সচেতন মানুষের কি কি পদক্ষেপ নেওয়া উচিত তা 10টি বাক্যে লিখে আনবে। তাহলে তোমরা বাড়ির কাজটি লিখে নেবা। সেটা হচ্ছে কি যে সচেতন মানুষরা উপেনদের মতো দরিদ্র অসহায় মানুষের জন্য কি করবে সেটা তুমি লিখবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।